আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের এসওএমসি তে আগামী 24 সেপ্টেম্বর সেকেন্ড টার্ম পরীক্ষা। তো সেখানে অপসের মধ্যে যে টপিকগুলো আছে সেগুলো থেকে প্রফে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোকে আমরা 10 ভাগে ভাগ করে ডেসক্রাইব করার চেষ্টা করছি, রিটেনে কিভাবে লিখতে হবে এই সকল বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। তার মধ্যে 8 নাম্বার পার্ট হচ্ছে অবস্টেটিক অপারেশন এপিসিওটমি, যেটা সম্পর্কে আজকে কথা বলবো। তো এর মধ্যে 8 নাম্বার প্রশ্নটা হচ্ছে শর্ট নোট অন এপিসিওটমি। তো আমরা জানি যে শর্ট নোটে আসলে সবকিছুই অল্প অল্প করে লিখতে হয়, তাহলে সবকিছুই আমাদের জানতে হবে। তো এই জন্য আমি এই ভিডিওতে আসলে এপিসিওটমি সম্পর্কে ডিটেলসে সবকিছুই আলোচনা করেছি। তো যে কেউ এপিসিওটমি সম্পর্কে জানতে চাইলে আসলে এই ভিডিওটা দেখতে পারে। 8টা প্রশ্নের মধ্যে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ডিফাইন এপিসিওটমি। এটাকে পেরিনিওটমিও বলা হয়ে থাকে। তো ডেফিনেশন দিতে গেলে আমাদের তিনটা কথা বলতে হবে, যেটা কি, কোথায় দিব এবং কখন দিব। এটা কি? এটা হচ্ছে একটা সার্জিক্যালি প্ল্যান্ড ইনসিশন। কোথায় দিব? অন দ্য পেরিনিয়াম এন্ড পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল। আমরা জানি যে ভ্যাজিনাল ইন্ট্রোইটাস এবং অ্যানাসের মাঝের জায়গাটাকে আমরা বলি পেরিনিয়াম। তো আমরা পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়ালে কেটেছি এবং পেরিনিয়ামে কেটেছি। কখন কাটবো? ডিউরিং দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার। সেকেন্ড স্টেজ অফ লেবার মানে আমরা জানি ফুল ডায়ালেটেশন অফ সার্ভিক্স থেকে শুরু করে এক্সপালশন অফ ফিটাস পর্যন্ত সময়কে আমরা বলি সেকেন্ড স্টেজ অফ লেবার। তো এটাই হচ্ছে এপিসিওটমি ডেফিনেশন এবং এটাই কিন্তু মোস্ট কমন অবস্টেটিক অপারেশন। তো হুটহাট একটা জিনিসের ডেফিনেশন দিয়ে দিলাম, এই জিনিসটা আসলে কেন করব, এটার অবজেক্টিভসটা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। যদিও এটা ডিরেক্টলি রিটেনে আসেনি, তবে আমরা শর্ট নোটে এটা লিখতে পারি। তো যখন লেবার হয়, যখন ডেলিভারি হয়, তখন ফিটাস কিন্তু তার হেড দিয়ে আমাদের ইন্ট্রোইটাসে চাপ দেয়, ভ্যাজানাল ইন্ট্রোইটাসে চাপ দেয় এবং পেরিনিয়াল মাসেল ফাসা এগুলোর উপরে চাপ দিয়ে সে বের হয়ে আসতে চায়। তখন তার মাথার উপরে একটা স্ট্রেস থাকে, একটা স্ট্রেইন পড়ে। তো সেটাকে আমরা কমানোর চেষ্টা করছি এবং ফিটাল হেডের স্ট্রেসের কারণে আমাদের পেরিনিয়াল মাসেল এবং ফাসা ওভার স্ট্রেচিং হয়ে কিন্তু রাপচার হয়ে যেতে পারে, সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করছি। এই জন্য আমরা ভ্যাজানাল ইন্ট্রোইটাসটাকে এনলার্জ করে দিচ্ছি, যাতে বড় রাস্তা দিয়ে বেবিটা খুব ইজিলি এবং সেফলি বের হয়ে আসতে পারে। সে স্পন্টেনিয়াসলিও বের হয়ে আসতে পারবে, কিংবা আমরা ম্যানিপুলেট করে ফরসেপস বা ভেন্টুস দিয়ে তাকে টেনে বের করতে পারি। এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন একটা প্রশ্ন থেকে যায় যে এপিসিওটমি দিলে সেটাকে কি আমরা নর্মাল লেবার বলতে পারবো কিনা? হ্যাঁ, নর্মাল লেবার কিন্তু আমরা বলতে পারবো, কারণ নর্মাল লেবারের একটা ক্রাইটেরিয়া ছিল ন্যাচারাল টার্মিনেশন উইথ মিনিমাল এইড। তো এই এপিসিওটমিটাকে কিন্তু আমরা মিনিমাল এইড বলছি, যে এতটুকু হেল্প কিন্তু আমরা ফিটাসকে করতেই পারি। এটা করলে আমরা সেটাকে অ্যাবনর্মাল লেবার না বলে নর্মাল লেবারই বলবো। তার মানে এই না যে কোনো একটা পেশেন্ট আসলেই আমরা এপিসিওটমি রুটিনলি করে ফেলবো, বিষয়টা সেরকম না। কিছু সিলেক্টিভ কেসে এপিসিওটমি করা হয়, তার মানে আমাদের ইন্ডিকেশন জানতে হবে। তো এটা রিটেনে আসে, রাইট ডাউন দ্য ইন্ডিকেশনস অফ এপিসিওটমি। তো প্রথমেই দেখতে পাচ্ছি রিজিড ইনইলাস্টিক পেরিনিয়াম, বিশেষ করে এলডারলি প্রাইমি গ্র্যাভিডার ক্ষেত্রে, যার আগে কোনো বেবি হয়নি এবং তার বয়সও হয়ে গেছে, তখন তার পেরিনিয়ামটা রিজিড হয়ে যায়। এই রিজিড পেরিনিয়ামকে চাপ দিয়ে বেবির জন্য বের হওয়াটা কষ্টকর হয়ে যায়, ফলে তার অ্যারেস্ট হয়ে যায় এবং ডিসেন্ড করতে ডিলে হয়। এই জন্য আমরা কিন্তু এপিসিওটমি দিতে পারি। কিংবা আমরা যখন চিন্তা করব যে এখানে বের হওয়াটা একটু টাফ হবে, বিশেষ করে বিগ বেবির ক্ষেত্রে, বেবিটা বড়, এত বড় বেবি তো ছোট রাস্তা দিয়ে বের হতে পারবে না, কিংবা কোনো ম্যাল পজিশন, ম্যাল প্রেজেন্টেশন যদি থাকে, যেমন ফেস টু পিউবিস ডেলিভারি, ব্রিজ ডেলিভারি, শোল্ডার ডিস্টোসিয়া কিংবা পারসিস্টেন্ট অক্সিপুটো পোস্টেরিয়র পজিশন, এগুলোর ক্ষেত্রে তো ডায়ামিটারটা অনেক বড় থাকবে। এত বড় ডায়ামিটার ছোট ডায়ামিটার দিয়ে বের হতে পারবে না, ছোট রাস্তা দিয়ে বের হতে পারবে না, তখন পেরিনিয়াল টিয়ার হওয়ার চান্স থাকবে, তখন আমরা এপিসিওটমি দিতে পারি। কিংবা আমরা যখন অপারেটিভ ডেলিভারি করি ফরসেপস বা ভেন্টোস দিয়ে, তখন বেবির মাথা রাখারই জায়গা নাই, আবার আমরা ফরসেপস ঢুকাবো, ভেন্টোস ঢুকাবো। তো এই এক্সট্রা জায়গাটা করার জন্য আমরা কিন্তু এপিসিওটমি দিতে পারি। কিংবা তার আগে যদি কোনো পেরিনিয়াল সার্জারি থাকে, তখন আগের যে ইনসিশন সেই বরাবর এখন কিন্তু রাপচার হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেটা যাতে না হয় এই জন্য আমরা কিন্তু এপিসিওটমি দিতে পারি। যেমন পেলভিক ফ্লোর রিপেয়ার কিংবা পেরিনিয়াল রিকনস্ট্রাকটিভ সার্জারি, এগুলো যদি আগে হয়ে থাকে, তখন ওই জায়গাতে আবার রাপচার হওয়ার চান্স থাকে। এই জন্য আমরা আগে থেকেই সতর্কতা হিসেবে এপিসিওটমি দিতে পারি। আমাদের নেক্সট প্রশ্ন, এপিসিওটমি কখন দিব? কখন দিব সেটা জানার কিন্তু গুরুত্ব আছে, কারণ আমরা যদি খুব আর্লি দিয়ে ফেলি তাহলে প্রচুর ব্লাড লস হবে, এবং বেশি লেট করলে কিন্তু ল্যাসারেশন যা হওয়ার তা আগেই হয়ে যাবে। আমাদের টার্গেট ছিল পেরিনিয়াল টিয়ার প্রিভেন্ট করা, কিন্তু আগেই পেরিনিয়াল টিয়ার হয়ে বসে আছে, তখন তো আর এপিসিওটমি দিলে লাভ হবে না। তো আমাদের পারপাসটা তখন ডিফিটেড হবে। এই জন্য টাইমিং জানাটা খুবই গুরুত্বপূর্ণ। টাইমিংটা আমরা আগেই বলেছি সেকেন্ড স্টেজ অফ লেবারে দিব। সেকেন্ড স্টেজ অফ লেবারে যখন ইউটেরাইন কন্ট্রাকশন একদম হাইটে থাকবে, একদম পিকে থাকবে, তখন যখন পেরিনিয়ামটা বাল্জড হয়ে যাবে, থিনড হয়ে যাবে, তখন জাস্ট ক্রাউনিং এর আগে আগে আমরা এপিসিওটমি দিব। তখন কিন্তু আমরা হেডটাকে 3 থেকে 4 সেন্টিমিটার দেখতে পাবো। তবে ব্রিজ ডেলিভারির ক্ষেত্রে যেহেতু হেড দেখতে পাবো না, তখন পোস্টেরিয়র বাটকটা যখন পেরিনিয়ামকে ডিস্টেন্ড করবে তখন এপিসিওটমি দিব, কিংবা ফোরসেপস ডেলিভারির সময় ব্লেড অ্যাপ্লিকেশন করার পরে এপিসিওটমি দিব। নাও হোয়াট আর দ্য টাইপস অফ এপিসিওটমি? টাইপস মোট 4টা। যখন আমরা ফোরচেট থেকে একদম সোজাসুজি ভাবে 2.5 সেন্টিমিটার নিচে নামবো, সেটাকে বলা হয় মিডিয়ান এপিসিওটমি।
আর যখন ফোরচেট থেকে 1 সেন্টিমিটার দূর থেকে একদম ল্যাটারালি চলে যাব সেটাকে আমরা বলি ল্যাটারাল এপিসিওটমি। আর যখন ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড যেতে থাকবো, অর্থাৎ মিড পয়েন্ট থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, মিড লাইনের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে থাকবো, সেটাকে বলা হয় মিডিওল্যাটারাল। আমাদের টার্গেট হচ্ছে যাতে অ্যানাসের ইনজুরি না হয়, এই জন্য আমরা অ্যানাস থেকে 2.5 সেন্টিমিটার দূরে চলে যাব। এটা অ্যানাস এবং ইস্টিয়াল টিউবারোসিটির মাঝামাঝি থাকবে। আর আরেকটা অপশন আছে জে শেপড, যখন আমরা মিড পয়েন্ট থেকে 1.5 সেন্টিমিটার নিচে নামবো। মিডিয়ালি তো যখন মিডিয়ান পড়েছে তখন বলেছি 2.5 সেন্টিমিটার নিচে নামবো, তো এটা অ্যানাসের কাছাকাছি চলে যাওয়ার চান্স থাকে। এই জন্য আমরা মিড পয়েন্ট থেকে 1.5 সেন্টিমিটার নিচে নেমে তারপর এটাকে ডান পাশে বা বাম পাশে ঘুরাই দিব। ঘুরাই দিলে সেটাকে আমরা 5 o'clock অথবা 7 o'clock পজিশনের দিকে নিয়ে যাব, অর্থাৎ একদম সোজাসুজি নিচের দিকে তো 6 o'clock পজিশন। তো সেটাকে এড়ানোর জন্য আমরা কি করব, 5 o'clock ঘড়ির 5টা বাজার দিকে অথবা 7টা বাজার দিকে নিয়ে যাব, সেটাকে আমরা বলবো জে শেপড পজিশন। এটার মাধ্যমে আমরা অ্যানাল স্ফিংটারের ইনজুরিটাকে প্রিভেন্ট করার চেষ্টা করি। তো এই টাইপগুলোর মধ্যে আমরা কোনটা সবচেয়ে কমনলি ইউজ করি? মিডিওল্যাটারালটা আমরা সবচেয়ে কমনলি ইউজ করি। যদিও মিডিয়ানটা অনেক ভালো ছিল, ব্লাড লস অনেক কম হতো, হিলিং অনেক তাড়াতাড়ি হতো, তবে এখানে যদি এক্সটেনশন হয়ে যায়, জিনিসটা একটু বড় হয়ে যায়, তখন কিন্তু নিচের দিকে সেটা অ্যানাল স্ফিংটারকে ইনভলভ করতে পারে, রেকটামকে ইনভলভ করে ইনকন্টিনেন্স ডেভেলপ করতে পারে। এই জন্য খুব একটা সুইটেবল না, এবং ম্যানিপুলেশন করতে গেলে কিংবা অ্যাবনর্মাল প্রেজেন্টেশন পজিশন থাকলে এই রেকটামকে ইনভলভ করার চান্স কিন্তু আরো বেড়ে যায়। এই জন্য আমরা এটা না করে মিডিওল্যাটারালটা করি। মিডিওল্যাটারালটা রিলেটিভলি সেফ, রেকটামকে ইনভলভ করে না, যেহেতু আমরা ল্যাটারাল দিকে চলে যাচ্ছি, এবং প্রয়োজন মতো আমরা কিন্তু ইনসিশনটাকে এক্সটেন্ডও করতে পারি আমাদের চাহিদা অনুসারে। আর ল্যাটারালটা আমরা কখনোই ইউজ করি না সাধারণত, এটা টোটালি কনডেমড করা হয়েছে, এবং এটার প্রচুর ড্রব্যাক আছে, হিলিংও ভালো হয় না, ব্লাড লসও প্রচুর হয়, ইভেন ল্যাটারাল সাইডে যে বার্থোলিয়ান্স ডাক্ট আছে সেটাকেও ইনজুরি করার চান্স থাকে। আর যে শেপটা ভালো ছিল, তবে এটাতে যেহেতু আঁকা বাঁকা, এই জন্য এখানে অ্যাপোজিশনটা খুব একটা পারফেক্টলি হয় না, এবং যেই ওনটা আমরা করে দিচ্ছি সেটা কিন্তু পাকার্ড হয়ে যাওয়ার চান্স থাকে, যেহেতু এটা আঁকা বাঁকা। এত কষ্ট করে এপিসিওটমি করার কিন্তু কিছু অ্যাডভান্টেজ এবং বেনিফিট আছে, যদিও আমরা এগুলা অবজেক্টিভস পড়ার সময় বেশিরভাগ বলে ফেলেছি, তারপরে এটা আরেকবার বলে ফেলি। যদিও এটা রিটেনে আসেনি, আমরা শর্ট নোটে এটা লিখতে পারি। এটার কিছু ম্যাটারনাল অ্যাডভান্টেজ আছে এবং কিছু ফিটাল অ্যাডভান্টেজ আছে। আমরা জানি যে ফিটাস যখন হেড দিয়ে চাপ দিবে তখন কিন্তু ল্যাসারেশন হয়ে যাওয়ার চান্স থাকে, তো ল্যাসারেশন যাতে না হয় এই জন্য আমরা একটা ক্লিয়ার কন্ট্রোলড ইনসিশন দিচ্ছি, যেটা খুব ইজিলি রিপেয়ার বা হিল হতে পারবে। এবং আমরা এটার মাধ্যমে কিন্তু সেকেন্ড স্টেজ অফ লেবারটাকে শর্টেন করে ফেলছি। যতক্ষণ বেবি বের হবে না ততক্ষণ পর্যন্ত সেকেন্ড স্টেজ অফ লেবার কমপ্লিট হবে না, তো আমরা রাস্তা ক্রিয়েট করার মাধ্যমে সেকেন্ড স্টেজটাকে শর্ট করে ফেলছি, অবস্ট্রাক্টেড লেবার হয়ে যাওয়ার চান্স কিন্তু কমে যাচ্ছে। এবং পেলভিক ফ্লোর মাসেলে যদি ট্রমা হয় তাহলে তার প্রোলাপস হওয়া কিংবা ইউরিনারি ইনকন্টিনেন্স হওয়ার চান্স থাকবে, সেটাকেও কিন্তু আমরা রিডাকশন করে ফেলছি। আর বাচ্চার জন্য, বাচ্চার মাথায় ইন্ট্রাক্রিনিয়াল ইনজুরি হয়ে যেতে পারে ধাক্কা দেওয়ার সময়, সেটাও হবে না এখন, বিশেষ করে প্রিম্যাচিউর বেবিদের যেহেতু সবকিছু নরম থাকে, তো তার ক্ষেত্রে ইনজুরি হওয়ার চান্স থাকে। এছাড়া ব্রিচ বের হয়ে যাওয়ার পরে যে আফটার কামিং হেডটা বের হয় ব্রিচ প্রেজেন্টেশনের ক্ষেত্রে, তখন কিন্তু এই ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে। তো এই সকল ক্ষেত্রে আমরা এপিসিওটমি দেওয়ার মাধ্যমে এই রিস্কগুলা কিন্তু কমায় ফেলতে পারছি। সব ভালো জিনিসেরই কিছু কমপ্লিকেশন থাকে, তো এপিসিওটমিও সেটার ব্যতিক্রম না, এখানেও কিছু ইমিডিয়েট এবং রিমোট কমপ্লিকেশন থাকে। বিশেষ করে মিডিয়ানের ক্ষেত্রে আমরা বলেছিলাম যদি এক্সটেনশন হয়ে যায় সেই ক্ষেত্রে সেটা অ্যানাল স্ফিংটারকে ইনভলভ করে ইনকন্টিনেন্স ডেভেলপ করতে পারে, ফ্ল্যাটাস বা ফিসেসের ইনকন্টিনেন্স। ভালভাতে হেমাটোমা হতে পারে, আমরা যে ওন্ড করে আসছি সেটার ইনফেকশন হয়ে যেতে পারে, রিপেয়ারে ডিফেক্ট থাকতে ওন্ড ডেহিসেন্স হতে পারে, কিংবা আমরা দেখা যাচ্ছে ভুল করে ফিস্টুলা করে ফেলতে পারি ভ্যাজাইনা এবং রেকটামের মধ্যে, কিংবা খুবই রেয়ারলি নেক্রোটাইজিং ফাসাইটিস হতে পারে। আর রিমোট কমপ্লিকেশন হিসেবে যদি ফল্টি রিপেয়ার হয় সেই ক্ষেত্রে ভ্যাজাইনাল ইন্ট্রোটাসটা ন্যারো হয়ে যেতে পারে, কিংবা পেরিনিয়াল স্কারটা পেইনফুল হয়ে ডিসপ্যারোনিয়া ডেভেলপ করতে পারে, কিংবা পরবর্তীতে যখন আবার তার বেবি হবে, আবার যখন সাবসিকুয়েন্ট লেবারে যাবে তখন কিন্তু ওই জায়গাতে ল্যাসারেশন হয়ে যেতে পারে আমরা এখন যেখানে ইনসিশন দিচ্ছি, কিংবা ওই ইনসিশনের জায়গাতে এন্ডোমেট্রিয়াল টিস্যু পড়ে গেলে সেখানে কিন্তু এন্ডোমেট্রিওসিসও ডেভেলপ করতে পারে, খুবই রেয়ারলি। কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা এপিসিওটমি করি সেটার নাম হচ্ছে এপিসিওটমি সিজার। এটা কার্ড বা স্ট্রেট থাকে এবং তার ব্লান্ট পয়েন্টেড এন্ড থাকে, এবং এটা কিন্তু শার্প সিজার। আমরা দেখতে পাচ্ছি এটা শার্প সিজার এবং তার পয়েন্টেড ব্লান্ট এন্ড থাকে। এছাড়া আমরা কিন্তু স্কালপেলও ইউজ করতে পারি চাইলে। ফাইনালি আমাদের লাস্ট প্রশ্ন, রাইট শর্ট নোট অন এপিসিওটমি। শর্ট নোট বললে সবকিছুই আমাদের অল্প অল্প করে লিখতে হবে। আমরা ডেফিনেশন লিখবো, অবজেক্টিভ লিখবো, অ্যাডভান্টেজ লিখবো, ইন্ডিকেশন লিখবো, টাইমিং শর্ট করে লিখে ফেলবো, এত ডেসক্রিপশন দেওয়া লাগবে না, টাইপস গুলোর জাস্ট নাম লিখবো আর মিডিওল্যাটারালের পাশে ব্র্যাকেটে লিখে রাখবো কমনেস্ট, কোনো ডেসক্রিপশন দিব না, কমপ্লিকেশন গুলো লিখবো, এবং ফাইনালি প্রসিডিউর এবং পোস্ট অপারেটিভ কেয়ারটা একটু লিখে ফেলবো।
তো সবকিছু ডেসক্রাইব করে ফেলেছি, জাস্ট এখন প্রসিডিউরটা একটু বলি। প্রসিডিউর, পেশেন্টকে শোয়ানোর পরে আমরা ড্র্যাপিং করে দিব, উপরে নিচে ড্র্যাপিং শীট দিয়ে দিব এবং জায়গাটাকে পভিডন আয়োডিন দিয়ে ক্লিনিং করে ফেলবো। এবং অ্যাটলিস্ট 10 মিনিট আগে কিন্তু আমরা লিগনোকেইন দিয়ে লোকাল অ্যানেস্থেসিয়া দিব 10 ml 1% সলিউশন। এরপরে পোস্টেরিয়র ভ্যাজানাল ওয়াল এবং প্রেজেন্টিং পার্টের মাঝে আমরা দুইটা ফিঙ্গার দিব এবং সেটার গাইডেন্সে আমরা কিন্তু ইনসিশনটা দিব। এই ইনসিশন দেওয়ার সময় কি কি স্ট্রাকচার কাট করবে, আমরা যদি আউটওয়ার্ড থেকে ইনওয়ার্ড বলি, আমরা জানি যে স্কিন থাকে, তারপরে সাবকিউটিনিয়াস টিস্যু থাকে, তারপরে ভেসেলস এন্ড নার্ভস থাকে, তারপরে মাসেল থাকে, মাসেলকে কভার করে ফাসা থাকে। এগুলো হচ্ছে পেরিনিয়াল স্ট্রাকচার। আমরা আগেই বলেছি পেরিনিয়াম কাটবো এবং কি কাটবো, পোস্টেরিয়র ভ্যাজানাল ওয়াল। তো আমরা ইনসাইড থেকে আউটওয়ার্ড পোস্টেরিয়র ভ্যাজানাল ওয়াল, মাসেল, ফাসা কাভারিং মাসেল, পুডেন্ডাল ভেসেলস এন্ড নার্ভস, সাবকিউটিনিয়াস টিস্যু এন্ড স্কিন, এগুলো কাটবো। তারপরে যখন বেবি ডেলিভারি হয়ে যাবে, প্লাসেন্টা ডেলিভারি হয়ে যাবে, তখন আমরা পেশেন্টটাকে লিথোটমি পজিশনে রাখবো। একটা ভালো লাইট সোর্স লাগবে। আমরা ভ্যাজাইনা এবং সার্ভিক্সে কোনো ইনজুরি আছে কিনা সেগুলো দেখে নিব। ইনজুরি থাকলে আমার রিপেয়ার করতে হবে। ইনজুরি না থাকলেও আমার বর্তমানে যে ইনসিশনটা দিলাম এপিসিওটমির জন্য, সেটাকে রিপেয়ার করে আসতে হবে। পোস্টেরিয়র ভ্যাজানাল ওয়ালের জন্য আমরা কন্টিনিউয়াস ফ্যাশনে রিপেয়ার করব এবং মাসেলের জন্য আমরা ইন্টারাপ্টেড সুচার দিব। আর স্কিন সাবকিউটিনাস টিস্যুর জন্য আমরা কিন্তু ইন্টারাপ্টেড স্টিচ দিব। এই ক্ষেত্রে আমরা যে সুচার ইউজ করব সেটা হচ্ছে ভিক্রিল ও, এবং এখানে আমাদের রাউন্ড বডি নিডেল ইউজ হবে। আমরা যে কাপড় সেলাই করার জন্য সোজা নিডেল ইউজ করি, সেটা ইউজ করলে তো আর হবে না, ঠিক না? সোজা নিডেল ঢুকলে সেটা তো আর বের করতে পারবো না, এই জন্য আমাদের রাউন্ড বডি নিডেল লাগবে। তাহলে এরপরে আমাদের পোস্ট অপারেটিভ কেয়ার নিতে হবে, রেগুলার ড্রেসিং করতে হবে, ব্যথার জন্য অ্যানালজেসিক দিতে হবে, প্যারাসিটামল, এবং 24 ঘন্টা পর থেকে পেশেন্ট কিন্তু হাঁটা চলাফেরা করতে পারবে এবং সে স্টেরাইল ভালভাল প্যাড ইউজ করবে। যেহেতু একটা কমপ্লিকেশন পড়েছিলাম ওন্ড ইনফেকশন, এই জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি অ্যামোক্সিসিলিন, এবং এখানে কিন্তু কোনো স্টিচ রিমুভালের দরকার পড়বে না, কারণ আমরা যে সুচার ইউজ করেছি ভিক্রিল, এটা কিন্তু অ্যাবজর্বেবল সুচার, এই জন্য স্টিচ রিমুভাল করার কোনো দরকার পড়বে না। তো এগুলো ছিল আমাদের এপিসিওটমি সম্পর্কে 8টা প্রশ্ন, এগুলো আমরা সবগুলাই ডিসক্রাইব করার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে।